সারা রাত বাচ্চারা সব একসাথে কান্না করছে, সবগুলা বাচ্চা এভাবে পরে মারা গেছে। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যু, অবহেলার অভিযোগে স্বজনের মামলা। রাত পোহালে ঈদ, দেশবাসীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল 7:30টায়। বৃষ্টি বাধায় শেষ দিনের ঈদ যাত্রায় চরম দুর্ভোগ, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া স্বস্তিদায়ক বলছেন সড়কমন্ত্রী। শেষ মুহূর্তে দাম কমল কোরবানির পশুর, বৃষ্টির ভোগান্তির পর জমজমাট বেচাকেনা। কালকে যে গরু 1,20,000 কইলো, ওই গরু আজ কইতাছে 80। কোরবানির গরু আসলে এটা আল্লাহকে খুশি করার জন্য, কারণ দামটা বড় বিষয় না। আশা নিরাশার দোলাচলে সরকারের 100 দিন সংস্কার, আইন শৃঙ্খলা আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই চ্যালেঞ্জ। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপন, লেবাননে ঈদের দিনেও হামলা। আমন্ত্রণ চ্যানেল 24-এর রাত 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আমরা দুজন আছি, আমি সাবিহা নিগার দৃষ্টি, আমি মামুন উর রশিদ। ঈদের আগের দিন রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে একসাথে প্রাণ গেল 6 নবজাতকের। এসি লাইনের লিকেজ থেকে মৃত্যুর ধারণা করা হলেও এখনও জানা যায়নি মূল কারণ। স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক জানান, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে পরিস্থিতি ছিল শ্বাসরুদ্ধকর। এই ঘটনায় অবহেলার অভিযোগ এনে রমনা থানায় মামলা করেছেন এক স্বজন। এ কোন সকাল, যেন রাতের চেয়েও অন্ধকার, যে সকালে খবর এলো একসাথে হাসপাতালে মৃত্যু হয়েছে 6 নবজাতকের, যাদের কারোরই বয়স 3 দিনের বেশি নয়। রাজধানীর আদ্দিন হাসপাতালের 2য় তলায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি ছিল এই 6 নবজাতক। তাদের স্বজনদের অভিযোগ, মধ্যরাতের পর থেকে শিশুরা হঠাৎ কান্না ও বমি করতে শুরু করে। অস্বস্তি লাগতে থাকে তাদেরও। তারা ধারণা করেন এসির লিকেজ থেকে হয়েছে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালেও খুব একটা গুরুত্ব দেয়া হয়নি। ভোরের দিকে অবস্থার অবনতি হতে থাকে নবজাতকদের। মারা যায় 6 জন। আমার নাতিন দেখতে দিল না, আমার নাতিন আমার দেখতে না, বাইক দিলাম। রাতে একটা বেড ডাক্তার ছিল না, একটা সিস্টার ছিল না। রাতে তার বাচ্চাগুলো বেবাক বাচ্চাগুলো গরম চিৎকার পাচ্ছে। আমি আমার ফুলা কাছে কি জবাব দিব? আপনারা কি ভিডিও করেন? আমার তো শেষ করে আলাইছে। আমার তো বাইরেও গেছে, মজাও গেছে, আমার বাইরেও গেছে। সারা রাত বাচ্চারা সব একসাথে কান্না করছে, সবগুলা বাচ্চা। তারপরে হচ্ছে আবার অফ হইতো, আবার একটু পর পর আবার কান্না করতো, এভাবেই সারাটা রাত গেছে। আমার বাচ্চা বমি করছে, রাত্রে অনেকবার বমি করছে, অনেকবার বমি করার পরে কান্না, একটু পর পর কান্না বমি এভাবেই চলছিল, এভাবে পরে মারা গেছে। এমন মর্মান্তিক ঘটনার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা এখন মনে করছি এটা একটা অ্যাক্সিডেন্টাল একটা ডেথ হয়েছে, একসাথে এরকম 6টা বাচ্চা মারা গিয়েছে। আমাদের এটা দেখতে হবে যে আসলে কেন একসাথে 6টা বাচ্চা মারা গেছে। ভিতরে এসি সমস্যা, ঠিক করে দিয়ে যায়, আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। ভিতরে জানা নাই কোনো কিছু নাই, এসি অফ হলে একটা দুর্গন্ধ তৈরি হচ্ছে, ভিতর থেকে গ্যাস আসতেছে, এই কারণে। আদ্দিন হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তিনি সাংবাদিকদের জানান, যে কক্ষে শিশুগুলো ভর্তি ছিল সেখানে শ্বাসরুদ্ধকরের মতো পরিস্থিতি পাওয়া গেছে। আলাদা ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না। এতে কারিগরি ত্রুটি ও গাফিলতি তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। একটি সাফোকেটিভ পরিবেশের মতো আমরা পেয়েছি, যে ওখানে আসলে এসি এমনভাবে ছিল যে এসিটি বন্ধ করলে ওখানে আর কোনো ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই। এরকম একটি পরিস্থিতির মধ্যে এই শিশুরা এখানে যে সেবার জন্য এখানে ছিলেন। এসিটার ফিটনেস কতটুকু আছে? এই বালতি থেকে কিন্তু পানি ছুঁয়ে পুরো মেঝে ছড়িয়ে যাচ্ছে। এখানে ইলেকট্রিক বিভিন্ন সরঞ্জাম লাইন রয়েছে। আসলে হাসপাতালটির এই পরিবেশ পরিস্থিতি বা চিকিৎসার মান নিয়েও তারা প্রশ্ন তুলছেন। তারা বলছেন যে তারা জানলে এই ধরনের এইভাবেই হাসপাতালটিতে আসতেন না।
যে পরিবারগুলো নতুন অতিথিকে নিয়ে হাসি মুখে বাড়ি ফেরার অপেক্ষায় ছিল, আজ তাদের ফিরতে হবে সন্তানদের নিথর দেহ নিয়ে। এই ক্ষতের কোনো উপশম হয় না। এই রুমটা হলো একবার পুরো গ্যাস জাতীয়, আপনি আইসে দেখছেন পুরো গ্যাস হয়ে রয়েছে। এখানে কোনো সুস্থ মানুষ থাকতে পারবে না। এই বাচ্চা অবস্থা ভালো না, উপরে আইসিউতে নিতে হবে। পরে আমি সাথে সাথে আইসে উপরে দৌড়ায় লয়ে গেছি আইসিউতে নেওয়ার পর আমাদের বাচ্চা তারা জীবিত দিতে পারলো না। স্বজনদের দাবি সঠিক তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক কার গাফিলতিতে এমন শোকের সাগরে ভাসতে হলো তাদের। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। পোস্ট অপারেটিভ ওয়ার্ডে মারা যাওয়া 6 নবজাতকের সাথে ছিল আরও 5 শিশু। আদ্দিন হাসপাতাল বলছে এনআইসিইউতে চিকিৎসা চলছে তাদের, তবে চিকিৎসার অগ্রগতি আর বর্তমান অবস্থা নিয়ে গণমাধ্যমের সাথে লুকোচুরি করছে কর্তৃপক্ষ। নিজেদের মধ্যে দফায় দফায় বৈঠক করলেও বিস্তারিত কিছু জানানো হচ্ছে না। জিনিয়া কবির সূচনা রিপোর্ট। জন্মের পর নাম রাখার আগেই নিভে গেছে 6 নবজাতকের প্রাণ। ঈদের একদিন আগে এ ঘটনা শোকে স্তব্ধ করেছে সন্তান হারানো পরিবারগুলোকে। এই শিশু মৃত্যুর ঘটনায় সামনে আসছে পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2 এর এসির কারিগরি ত্রুটির কথা। এই ওয়ার্ডটিতে ভর্তি ছিল 11 নবজাতক, যাদের 6 জনই মারা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বাকি 5 জন এনআইসিইউতে চিকিৎসাধীন আছে। যদিও তাদের অবস্থা কি সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি, রীতিমতো করছে লুকোচুরি। আমাদের যে ঘটনাটা হঠাৎ করে ঘটেছে এবং এত দ্রুত ঘটনাটা ঘটেছে যে আমরা আসলে কোনো কিছু দেখারও সুযোগ পাইনি। এই 5 শিশুর একজনের দাদির সাথে কথা হয় হাসপাতালের এনআইসিইউর করিডোরে। ওরা ভিতরে করছে, এখন যখন আমরা কান্নাকাটি সবাই কান্নাকাটি করতে আছি, আমাদের বাচ্চা কোথায় কি আসে বিষয় আমরা দেখতে, আমরা আমাদের বাচ্চাটা আমরা দেখবো একবার। তখন বলছে যে আপনারা গাউন করে আসেন, আপনাদের বাচ্চা দেখে যান আপনারা। ওরা তখন ফ্রি করে দিছে সবার জন্য। হ্যাঁ, সবাইকে বলছে যে আপনারা দেখে যান। তবে হাসপাতাল ঘুরে বাকি 4 শিশুর কোনো অভিভাবক বা স্বজনদের কারো দেখা মেলেনি। জানতে চাওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে, তারা বারবার এ প্রসঙ্গটি এড়িয়ে যায়। যারা ঘটনাস্থলে ছিল, যাদের বাচ্চা মারা গেছে, হ্যাঁ তারাই বলছে। আচ্ছা আমাকে একটা কথা বলুন, ওই ওয়ার্ডে 14টা বাচ্চা ছিল। আমরা কথা বলে আসছি ভিকটিমের সাথে। হাসপাতালে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। তাকেও সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ। জানান তদন্তের সব উঠে আসবে। অবশ্যই তদন্ত যে টিম হয়েছেন সে তদন্ত টিম পুঙ্খানুপুঙ্খানুভাবে সেটি বিচার বিশ্লেষণ করবেন। কারণ এটি আমাকে তার স্টেটমেন্ট দিয়েছেন, আমি তো সেটা শুনেছি, কিন্তু আমি যাচাই করিনি। কারণ আমি যাচাই মিনস হলো যে বাচ্চার যারা মা তারা কেউ এখানে ছিলেন না, তারা হয়তো অন্য জায়গায় চলে গেছেন, আমি কথা বলতে পারিনি। কারণ ওয়ার্ডটি পুরোপুরি ভ্যাকেন্ট করে দিয়ে সিলগালা করে দেওয়া হয়েছে। আলামত সংগ্রহ শেষে আদ্দিন হাসপাতালটির পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2টি সিলগালা করা হয়েছে। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে 6 নবজাতকের মৃত্যু হয়েছে, এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি বলেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের অবহেলার কারণে আমাদের 6টা প্রাণ ধরে গিয়েছে। সেখানে এসিটা বন্ধ করছে, বিকাল 4টা পর্যন্ত এসিটা পরে চালু করেনি। এতে গিয়ে অক্সিজেনের অভাব পড়েছে, বোধহয় সাফোকেশনও হয়েছে, 6টা বাচ্চা মারা গিয়েছে। রাত পোহালেই ঈদুল আজহা, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হবার অপেক্ষায় গোটা দেশ। ধুলোবালি আর কোলাহলের এই রাজধানীতেও উৎসবের আবির। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। জাতীয় ঈদগাহে প্রধান জামাত হবে সকাল 7:30টায়। অংশ নেবেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। আবির হোসেনের রিপোর্ট। উৎসব আনন্দে শেকড়ের টানে বৃষ্টি ঝরা দিনে মানুষের উপচে পড়া ভিড়। ক্লান্তি ছাপিয়ে পথের শেষে অপেক্ষা করছে মায়ের পরম স্নেহ, বাবা তৃপ্তির হাসি আর স্বজনদের আলিঙ্গন। পশুর হাটগুলোতেও যেন এক অদ্ভুত মায়ার টান। পরম যত্নে লালন করা পশুটিকে বিদায় জানানোর স্তব্ধতা যেমন আছে বিক্রেতার চোখে, তেমনি আল্লাহর সন্তুষ্টি লাভের এক পরম আকুলতা ক্রেতার হৃদয়ে। দুপুরের পর থেকে কোলাহল কিছুটা কমলেও শেষ মুহূর্তের কেনাবেচায় স্পন্দিত চারপাশ। খুবই ভালো লাগতেছে, একটা সুঠামদার ওদিকে গরু পাইলাম, একটা আল্লাহ নামে দেব ঈদের জন্য। কোরবানির গরু আসলে এটা আল্লাহকে খুশি করার জন্য, কারণ দামটা বড় বিষয় না।
কামারপাড়ার মুখরতা আর মশলার বাজারের সুবাস মনে করিয়ে দিচ্ছে উৎসবের আর বেশি দেরি নেই। কাল সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে হবে প্রধান জামাত, আর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে হবে 5টি জামাত। প্রথমটি সকাল 7টায় আর শেষটি 11:30টায়। এই ঈদগাহ ময়দানে পুরুষ এবং মহিলা সহ মোট 35,000 মুসল্লিদের বসার ব্যবস্থা করা হয়েছে এবং মহিলাদের আলাদা ওযু এবং বসার ব্যবস্থা সম্পূর্ণ আলাদা রয়েছে। হয়তো কালকের আকাশ জুড়ে মেঘের আনাগোনা থাকবে। আবহাওয়া অফিস বলছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা। আগামীকালকে 28শে মে ঈদুল আজহার দিনে সারা দেশই বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টিপাতের তুলনামূলক কম সম্ভাবনা রয়েছে। ঈদযাত্রার ভোগান্তি কিংবা মেঘের ছায়া কোনোটাই যেন মলিন করতে না পারে হৃদয়ের আনন্দকে। ত্যাগের যে মহিমা তা যেন শ্রাবণের বৃষ্টির চেয়েও পবিত্র, যা ধুয়ে মুছে দিবে হৃদয়ের সব কলুষতা। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী সহ বিশ্বের সকল মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, ঈদুল আজহা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আত্মত্যাগ, আত্মশুদ্ধি এবং হিংসা বিদ্বেষ ও মনের পশুত্বকে কোরবানি করার সর্বজনীন আহ্বান। কোরবানির মাধ্যমে আল্লাহর প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণের পাশাপাশি সমাজে অংশীদারিত্ব, বৈষম্য হ্রাস ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়। দেশবাসী সহ বিশ্বের সব মুসলিমকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ, লালসা, হিংসা বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা। সামর্থ্যবানদের আহ্বান জানান, যারা কোরবানি দিতে পারেনি তাদের সঙ্গে মাংস ভাগাভাগি করার। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ, তবে বৃষ্টিতে শেষ দিন চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের দাবি, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক। নগর ছাড়ার এই ব্যস্ততায় ক্লান্তি আর দীর্ঘ অপেক্ষা থাকলেও সবকিছুকে ছাপিয়ে বড় হয়ে উঠেছে ঘরে ফেরার আনন্দ। এদিন সকালের মুষলধারার বৃষ্টি ঘরমুখ জনস্রোতকে ঠেকাতে পারেনি। বৃষ্টি দুর্ভোগ মাথায় নিয়েই কমলাপুর স্টেশনে ছিল ট্রেন ধরার জন্য মানুষের ছুটোছুটি। উত্তরবঙ্গের ট্রেনগুলোতে যাত্রীচাপ ছিল সবচেয়ে বেশি। ভিড় ঠেলে যারা বগিতে জায়গা পাননি তাদের অনেককেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে বসতে দেখা গেছে। অনেক মানুষ, অনেকে উঠতে পারতেছে, অনেকে উঠতে পারতেছে না। টিকিট কেটেই ঢুকছি, বাট অনেক কষ্ট করে। তারপরেও ঈদের যাত্রা, ঈদে বাড়ি যাব, ফ্যামিলির সাথে ঈদ করব, এটাই হলো সবচেয়ে বড় কথা। আমাদের যে পরিমাণ ট্রেনে আমাদের ক্যাপাসিটি আছে, আসলে তার চেয়ে বেশি চাহিদা আছে। আমরা এরপরে 25% স্ট্যান্ডিং টিকিট দিয়ে থাকি, এরপরেও কিন্তু প্যাসেঞ্জাররা চলে আসে। ঈদের আগে এই জিনিসটা বেশি হয়ে থাকে। তো আমাদের মনে করি যে এই ঈদ মৌসুমে আরও বেশি ট্রেন পরিচালনা করা প্রয়োজন। ঈদযাত্রার শেষ দিনে বাস টার্মিনালগুলোতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। টিকিটের চাহিদা বাড়ায় কিছু পরিবহন বাড়তি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। 1000 টাকা ভাড়া দিচ্ছে, একটা 2টা বাচ্চা আছে, তার ভাড়া নিতে চায় না। লোকাল যে গাড়িগুলো আছে ওইগুলাতে ভাড়া নিয়ে প্রবলেম আছে। 500 টাকা করে মেবি নিচ্ছে। ঈদের সময় যেই ভাড়া, ঈদের আগে পরে একই ভাড়া, সবসময় একই ভাড়া। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সার্বিকভাবে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক। বাড়তি ভাড়া বা যে কোনো অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। যাত্রা আজকেই শেষ দিন, তো সন্তোষজনকভাবে যাচ্ছে। আমরা যতটুকু জেনেছি এবং সারাক্ষণ আমরা মনিটরিং করছি যাত্রা পথ। কোনো জায়গায় বিশেষ করে যমুনা সেতুর আগে চন্দ্রাতে একটু টেইল আছে, একটু ধীর গতিতে যাচ্ছে বা স্মুথলি যাচ্ছে। ঈদকে
পুঁজি করে এখন যাত্রীর চাপ আছে, সেখানে কিছু বেশি নেওয়া যায় কিনা এই প্রবণতা তো অ্যাজেনেশন আমাদের আছে, কিন্তু যেখানে আমরা অভিযোগ পাচ্ছি সেখানে ব্যবস্থা নিচ্ছি। এদিকে সদরঘাটেও দেখা গেছে বাড়ির পথে ছুটে চলা মানুষের ভিড়। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। ঈদুল আজহার আনন্দকে আরও বাড়িয়ে দিতে সিঙ্গার বেকু নিয়ে এলো বহুল প্রতীক্ষিত ভরপুর সলিউশন অফার ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় দেশব্যাপী গ্রাহকরা পাচ্ছেন হাজার হাজার ফ্রি পণ্য আর আকর্ষণীয় ডিসকাউন্ট পাবার সুযোগ। দিনের শুরুতে বৃষ্টিতে ভোগান্তির পর শেষ মুহূর্তে জমজমাট কোরবানির পশুর হাট। দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় বেশি পশু থাকায় মিলছে না কাঙ্ক্ষিত দাম। জামালপুরের গরু ব্যবসায়ী হারুনার রশিদ রাজধানীর দিয়াবাড়ি পশুর হাটে দুশ্চিন্তায় সময় কাটছে তার। কালকে একটু টানলো ভালোই, কালকে যেই গরু 1,20,000 কইলো ওই গরু আজ কইতাছে 80, 90 এরকম দাম করতেছে। দিনের শুরুতে ভারী বৃষ্টি হওয়ায় ভাটা পড়ে বেচাকেনায়। গাবতলী, তেজগাঁও ও দিয়াবাড়ি সহ বেশ কয়েকটি হাট ঘুরে দেখা যায় ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। বেশিরভাগ বড় পশুর কাঙ্ক্ষিত দর না ওঠায় শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষার কথা জানান ব্যবসায়ীরা। আমরা যে পরিমাণ দামটা আশা করতেছি অ্যাকচুয়ালি তো ওই দামে তো আর পাওয়া যাবে না, কিছুটা স্যাক্রিফাইস আমাদেরকে করতে হয়। বৃষ্টিতে ভরপুর ভিজা আমরা এই যে গরু নিয়ে আসি এখনো দাঁড়িয়ে দাঁড়াই রয়েছি, দাম করে না, গাগ নাই। বৃষ্টি শেষ হওয়ার পর আবারও জমে ওঠে হাট। দরদাম করে পছন্দসই পশু কিনতে দেখা যায় ক্রেতাদের। প্রতি বছরের চেয়ে এবছর ভালো, মোটামুটি আরো গরু বহুত গরু আছে, গরু আরো সস্তা হবে। ছোট গরু যেগুলো আছে আপনার 70-80 হাজার টাকা, সেগুলো যাচ্ছে আপনার 1,20,000, 1,30,000, আবার কমে সর্বনিম্ন 1 লাখ টাকা, মানে 20,000 টাকা পার্থক্যে তারা যাচ্ছে। এদিকে দেশের বিভিন্ন জেলায়ও শেষ মুহূর্তে সরগরম কোরবানি পশুর হাট। গরু আছে, দাম একেবারে বেশি না, একবার কমও না। গরু বেচা হচ্ছে ভালো, গরু নিতেছে, পছন্দের গরু আছে, যার যেরকম নিতেছে। বিক্রেতারা বলছেন ফের আবহাওয়া বৈরী না হলে রাতে পশু বেচা কেনা আরও জমজমাট হবে। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা। দর্শক, আদ্দিন হাসপাতালে মারা যাওয়া 6 নবজাতকের মধ্যে 2 শিশু ছিল যমজ। তাদের বাসায় আছেন সহকর্মী জিনিয়া কবির সূচনা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জি সূচনা, এমন একটি মর্মান্তিক ঘটনার পরে আসলে কোনো প্রশ্ন করার মতো ভাষা আমাদের আসলে জানা নেই। তার মধ্যে আবার যমজ, একই পরিবারের 2জন শিশু। তারপরেও জানতে চাওয়া কি বলা হচ্ছে পরিবার থেকে। আদ্দিন হাসপাতালের আজকের যে মর্মান্তিক ঘটনা, অর্থাৎ 6 জন শিশু যে মারা গিয়েছে, এবং সেখানে কিন্তু বারবার বলা হচ্ছিল যে 5 জন মায়ের 6 জন শিশু, অর্থাৎ যে 2জন যমজ শিশু ছিল তার বাসা নন্দীপাড়া। সেখানে এই মুহূর্তে আমি আছি এবং এখানে আসলে একটা শোকে স্তব্ধ, কারণ 2জন শিশুই সুস্থ ছিল এবং তার সাথে তার মায়ের আসলে ইতিমধ্যে এখন তার মায়ের যে সংকটাপন্ন অবস্থা এবং তার ড্রেসিং চলছে বাড়িতে। এবং আমি তার ফুপু আছেন, তার বাবা বাইরে গিয়েছেন, আমরা তার বাবার সাথে নিশ্চয়ই পরে সংযুক্ত হবার চেষ্টা করব। তিনি আসলে সরাসরি ঘটনাটি দেখেছেন। এই যে বারবার বলা হচ্ছে যে 5টি বাচ্চা মারা গিয়েছে, কিংবা কেউ কেউ বলছেন 11টি বাচ্চা মারা গেছে, এবং হাসপাতাল কর্তৃপক্ষ বারবারই বিষয়টি ধোঁয়াশার মধ্যে রেখেছেন। সব কিছু মিলে এই যে ধোঁয়াশা, যারা সেই রাতে ছিলেন তেমনি একজন কিন্তু এই 2 বাচ্চার যিনি সম্পর্কে ফুপি হন তিনি আছেন। সেই ফুপুর সাথে আমরা একটু কথা বলবো। একটু আপনার সাথে কথা বলতে চাই যে আপনি তো ছিলেন হাসপাতালে। আমি শনিবার বিকেলে যাই আমার ভাবিকে ভর্তি করাইছি। রবিবার সন্ধ্যা 6টার সময় আমার ভাবির সিজার হয়েছে, বাচ্চা 8টার সময় আমার হাতে পৌঁছাই দিছে। ওই বাচ্চা আমাকে দিয়ে আবার ডাক্তার দেখাইছে, আমি বাচ্চা ডাক্তার দেখাই সুস্থ বাচ্চা সবল নিয়ে আমি বেডে গেছি, আমাকে বেড দেওয়া হয়েছে। তারপর আমি ডাক্তারের কাছে আমার ভাবির চিকিৎসার জন্য সেলাইন ইনজেকশন। আপনি ওই রাতের ঘটনাটা একটু শুনতে চাই আপনার কাছে। ঘটনাটা মানে রাতে আমরা যখন 12টা বাজে তখন আমরা বেবি নিয়ে ঘুমাই গেছি। বেবি নিয়ে ঘুমাই যাওয়ার পর যখন রাত্র 2টা বাজে তখন সমস্ত ওই ওয়ার্ডের বেবিগুলো কান্না করতেছে। আমি এবার এই বাচ্চা নিয়ে আমার নিচে শুয়ে রয়েছি। শুয়ে থাকার পর যখন বাচ্চা আমাকে কান্না করে তখন আমি উঠে বাচ্চা কোলে লইছি। কোলে লওয়ার পর আমাদের বড় বেবিটা বমি করতেছে।
বমি করার পর আমি মনে করছি যে দুধ বেশি খাইছে এই জন্য বাচ্চা বমি করে। এখন দেখি যে ওয়ার্ডের প্রতিটা বাচ্চাই বমি করে আর অস্থিরতা, বড় ছোট সবাই অস্থিরতা ভাব করে। আমি রাত্রে কোনো খাবার খাইনি, দেখি আমার পেটটা এরকম ফুলে রয়েছে। আমার এই বাচ্চাটা ঘুম থেকে উঠে বমি করতেছে। আমি কইতেছি ভাবি বাচ্চা তো অসুস্থ বেমালা, এখানে তো গরম কেমন জানি উদ্বিস ভাব এরকমের লাগে কেন? আমি ডাক্তারের কাছে ভাবি কইতেছি 2 বাচ্চা, এই 1 বাচ্চা আবার আমার ভাবির 2 জমজ বাচ্চা। দেখলে আমি একলা মানুষ 2 বাচ্চা কিভাবে সামলাই? তারপর ওখানে আয়া আপনার বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে? এই বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে আমার। তারপর আমি আয়াকে বলতেছি আপু আমার তো বাচ্চা ট্রিটমেন্ট দিতে হবে। সিস্টার ছিল কই ম্যাডাম বাচ্চা তো বমি করে কি করবো? সিস্টার কোনো কথা বলে নাই, চলে গেছে। চলে যাওয়ার পরে আমি কি বলবো, আয়া বলতেছে কি লও তোমাকে আমি 5 তলায় নিয়ে দিই। আমি কই চলেন তাই। 5 তলা যাই দেখি আমার পাশের বেডের বাচ্চাটা মারা গেছে। এটা কয়টার সময়ের ঘটনা? 8টা 20-এর সময় ঘটনা। ওই বাচ্চাটা মারা গেছে। মারা যাওয়ার পর ওই দেখে আমার আর পড়ে নাই। সকাল 8টা 20? হ্যাঁ সকাল 8টা 20। তারপর আমার বাচ্চা দুটো আমি এবার দিয়েছি যে ম্যাডাম আমার বাচ্চা অসুস্থ বমি করছে, বাচ্চা জানি কেমন করে নেন। তারপর হেরা কইতেছে বাইরে থেকে একটা বাচ্চার চিকিৎসা চলতেছে না। আমি বলতেছি ম্যাডাম আমার বাচ্চাও তো অসুবিধা বেমালা, আমার সুস্থ বাচ্চা কি হইলো? ম্যাডাম বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি বাচ্চা নিয়ে আসো। আমি আবার দোনোটা বাচ্চা ওখানে নিছি। নেওয়ার পরে বলতেছে এই ওষুধগুলো তুমি কিনে নিয়ে আসো। আমি কিনে নিয়ে ওষুধগুলো যখন তাদের হাতে পৌঁছে দিলাম তখন বলতেছে আপনার বাচ্চা আর 5-10 মিনিট থাকতে পারে, এরপর আর থাকবে না। আমি তো ম্যাডাম আমার বাচ্চা এই যে আমি আজকে 4 দিন হসপিটাল, আমার বাচ্চা সুস্থ ছিল, কোনো সমস্যা ছিল না। আমাকে ডক্টর আমি দেখাইছি, ডক্টরে মা সন্তান একসাথে মিলিয়ে ছবি তুললে বলছে আমি ফেসবুকে ছাড়িয়ে দেবো। তারপর যে কোনো মানুষই আমাকে বাচ্চার ছবি তুলছে, তখন আমার বাচ্চার কোনো অসুবিধা দেখি নেই। না দেখার পর আমি আবার ভাবিকে বলি ভাবি আজকে তোমরা জামু গিয়ে চললে তাহলে বাচ্চা আবারও আমি ডাক্তার দেখাইয়ে যাবো। তারপর ভাবি বলতেছে আচ্ছা ঠিক আছে আমাকে আমি ওকে দুজনই ডাক্তার দেখাবো। এই যে ভোররাত থেকে একটার পর একটা বাচ্চা অসুস্থ হওয়া শুরু হলো এবং আপনি দেখলেন পাশের বেডের একজন মারা গেছে, পুরো ওয়ার্ডে কতগুলো বাচ্চা ছিল এবং কতজন বাচ্চা মারা গেছে? আমি পুরো ওয়ার্ডটা গুনি নাই, আমার মতে আমি 13টা বাচ্চা আমার সামনে চোখে দেখছি। 13টা বাচ্চা যে ওখানে নিয়ে গেছে আমার এই চোখ দুটো দেখছি। আর আমার পাশের যত লোক ছিল প্রতিটা বাচ্চাই মারা গেছে, প্রতিটা বাচ্চা মারা গেছে। আমার বাচ্চার প্রথম আমার বাচ্চার আগে 3টে বাচ্চা মারা গেছে, তারপর আমার 2টা মারা গেছে, ফিরগে আবারও 2টা বাচ্চা মারা গেছে। তারপর তো আমার বাচ্চা মারা গেছে, তখন আমি ওই নিয়েই ব্যস্ততা, ওখানে যার কি খবর ওই খবরটা আমি নিতে পারি নাই। আমি তারপর বাচ্চার বাবার কাছে ফোন দিছি, বাচ্চার চাচার কাছে ফোন দিছি, বাচ্চার আঙ্কেলের কাছে ফোন দিছি যে আমাদের বাচ্চা আর 10 মিনিট টেকবে, বাচ্চা বিলে টেকবে না, এখন আমি কি করবো? তো আবার ভাই বলতেছে আমার ভালো বাচ্চা কি হয়েছে এর আমি বিচার চাই। আমি এবার বলছি যে না ভাই দেখেন বিচার করা লাগবে না, এখানে আমাকে ভাগ্যই মনে হয় না আল্লাহ নিয়ে। আমি তো আপনার কথা শুনলাম, আপনি সেই রাতে ছিলেন। আমি একটু বাবার কাছে শুনতে চাই বা হাসপাতাল কর্তৃপক্ষ তাকে কি বলেছে। এই যে 2 বাচ্চার বাবা তিনি কিন্তু আছেন আমাদের সাথে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আমরা নিশ্চয়ই ছবিটা দেখব, একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনাকে তো আসলে আপনার কাছে কিছু জানতে চাওয়ার ভাষা আসলে আমাদের নেই, কিন্তু সেই রাতে আসলে আপনি তো আপনার বাচ্চাকে সুস্থ দেখেছেন এবং সবকিছু মিলিয়ে যদি একটু আমাদেরকে বলেন। আমার বাচ্চা যখন মেডিকেলে ভর্তি করছি আমি শনিবার দিনকে মাগরিবের পরে, বাচ্চার মার সিজার করছে রবিবার দিনকে রাত্র 10টার দিক দিয়া। তা বাচ্চা 10টার দিক দিয়ে সিজার করছে আর 7টার দিক দিয়ে সিজার করছে। করার পর আমার ভাবিও ছিল, তখন আমি হেরা পরীক্ষা করে দেখছে বাচ্চার মা অসুস্থ আছে, বাচ্চা অসুস্থ আছে, হেরা ট্রিটমেন্ট করতে আছে, সিজার করছে। যাও আল্লাহ নামলে সিজার করণ লাগবে, সিজার আমি হেরা যেরকম কইছে যে। আপনি যখন আপনার 2 বাচ্চার মৃত্যুর কথা শুনলেন, তারপর যখন হাসপাতালে পৌঁছালেন, আসলে কতজন বাচ্চা মারা গেছে আপনারা দেখেছেন? বাচ্চা আমি ওই জায়গায় যে শুনছি যে 13 জন বাচ্চা মারা গেছে। আমার অন্য লোকের ওই অর্ডারের লোকেরা আমার বলছে যে 13 জন বাচ্চা মারা গেছে, এরকম আমার বলছে যে 13 জন বাচ্চা। আমি পরে মেডিকেলে যাই। একটু আসবেন আপনি, আমি একটু একদম আমার শেষ প্রশ্ন, গার্ডিয়ানের কাছে পৌঁছে গেছে মানে সেই পরিবারগুলোকে কিন্তু আমরা যে আমাদের বাচ্চা যে এইভাবে মারা গেছে মনে পরিবার বুঝতে পারে না, যে বলছে তোমার বাচ্চা ঠান্ডা লাগছে, বাচ্চা ভালোভাবে ডাকো নাই, বাচ্চার হার্টবিট দুর্বল, এই জন্য বাচ্চা মারা গেছে। এখন আমি বলতেছি আমার বাচ্চার তো চিকিৎসা করছি, আমি এখানে বাচ্চা হওয়ার সাথে সাথে ডক্টর দেখাইছি, তাহলে আমার সুস্থ বাচ্চাটা কেন এরকম হবে? মারা গেলে আমার একটা বাচ্চা মারা যাবে, আমার 2টা বাচ্চা তো মারা যাইতে পারে না। তখন তারা বলতেছে যে হ্যাঁ বাচ্চা মারা গেছে, আপনার বাচ্চা নিয়ে যান।
অনেক ধন্যবাদ আপনাকে। আর আসলে যে কথাটি আমরা বারবার শুনছিলাম যে ওই ওয়ার্ডে ওই দিন রাতে যারা ছিল এবং যাদের সন্তান মারা গিয়েছে তাদের প্রায় সব পরিবারই কিন্তু ভুক্তভোগীরা আমাদেরকে জানিয়েছে যে ওখানে 13টি বাচ্চা কিংবা 11টি বাচ্চাই মারা গিয়েছে। আসলে সেই ধোঁয়াশা তদন্ত কমিটি বলতে পারবে। আমরা আসলে একটি পরিবারের কাছ থেকে শুনছিলাম যে পরিবারের দুটি সন্তানই আসলে আজকে সকাল 8:30টার দিকে মারা গিয়েছে। খুবই দুঃখজনক একটি ঘটনা, কিছু বলার ভাষা আমাদের নেই। জিনিয়া কবির সূচনা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাজধানীর নন্দীপাড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিনিয়া কবির সূচনা।